শঙ্কর লাহিড়ী অমিতাভকে নিয়ে তার লেখার মধ্যে এক জায়গায় লিখছেন, বেবি লিখেছে পরও এক ধরনের সম্পর্ক, আপনের মতোই, যাকে তৈরি করতে হয়, বজায় রাখতে হয়, পরিশ্রম দিতে হয় তার পেছনে। কারোর পর হয়ে আনিখিল আজীবন থেকে যাওয়া আপন করার থেকে অনেক কঠিন কাজ, অনেক অনেক যন্ত্রণার। থিওরিটিক্যালিও আপনি তো আর জাস্ট শ্যামবাতার পাঁচমাতার মোড়ে দাঁড়িয়ে অপর ফুটে বউ বাচ্চা কাইকিচির সহ কষা মাংস খেতে আসা যে কোনো একটা ঢোলগোবিন্দকে পাকড়াও করে পর বানিয়ে নিতে পারেন না। টোটাল প্রসেসটার মধ্যে পরিচয় থাকতে হবে, আপন হওয়ার স্পষ্ট সম্ভাবনা বা যোগ্যতা থাকতে হবে। আপনাকে সেই সম্ভাবনাগুলোকে স্পট করতে হবে। একমাত্র তারপরেই সম্পর্কটিকে নন আপন দিয়ে স্টাফড করে ফুল প্রুফ চেক করে তবেই আপনি বলতে পারবেন মানুষটি আপনার আপনজন নয়, পর। চিন্তা করুন অমিতাভ আমাদের এরকম অনেক রকমভাবেই চিন্তা করতে শিখিয়েছেন। কবি স্বপন রায় অমিতাভকে নিয়ে কিছু লিখতে গিয়ে লিখেছেন, অমিতাভ নিজের অভিজ্ঞতায় জেনেছিল জীবন মাত্রই সুন্দর নয়, তাই লেখা বা কবিতাও সুখী গৃহকোণ বা সাজানো বাগান হতে পারে না। জন কক্ত লিখেছিলেন, দ্য ওডস ট্র্যাজেডি ফর এ পোয়েট is to be admired through being misunderstood. অমিতাভর কবিতায় থাকা মেধাবী ফ্লো নিয়ে আমার একটা দ্বিধা ছিল। বেবি হাসতো, বলতো ওটা কিছু নয়। পরে অনুধাবন করি ও নিজের একটা ভাষা গড়ে তুলছে। বোঝার ভুল হোক বা ভুল বোঝার ভার আমি সরিয়ে দিয়ে ওকে লক্ষ্য করতে থাকি। পাঠক, আপনিও দেখুন। এরকমভাবে কবিকে তার কবিতাকে বোঝবার সময় কবির জীবন চরিত্রকে, তার দর্শনকে, তার ভাবনা চিন্তাকে, তার শিক্ষাকেও একটু চিনে বুঝে নেওয়ার দরকার হয়, হয়তোবা অনেক সময় বা সব সময়। অমিতাভর কবিতায় লেখায় দৃশ্য অদৃশ্য তথ্য এবং তথ্যানুসন্ধান থাকে। অমিতাভও থাকে এবং সোচ্চারেই, নৈর্বর্তিক নয় বা নির্বিকারও নয়। অন্য ব্যাপার একটা সিরিজ লেখা ওর, ধারাবাহিকভাবেই ছিন্ন আঙ্গিকের স্রোতে অমিতাভ প্রতিষ্ঠিত যাবতীয় প্রকাশভঙ্গিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শুধু গদ্য বা কবিতার মিশেল নয়, সাহিত্য ভাষার উচ্চ ও নিম্ন সীমার তথাকথিত নির্দিষ্টতাকেই প্রশ্নের মুখে এনে ফেলেছে অমিতাভ। স্বপন রায় লিখছেন, পড়ার সময় ওর গদ্য বা কবিতার ভাষার যে ডিপারচার বা যে নিষ্ক্রান্তি রয়েছে, এমন নয় যে সে সবই আন করা নতুন। সামান্য উদ্ভাস আছে, তবে প্রচণ্ড ঝাঁকুনি নেই। যেটা আছে তা হলো ভাবনার ঝাঁকুনি। একের পর এক বিভিন্ন ভাবনার অভিঘাতে পাঠকের বিস্ময় বাড়তেই পারে। অন্য ব্যাপার নামটা যেন কবি লেখকেরই কিছু অন্যতা, আবার হয়তো তা নয়, এটা সামগ্রিক কিছু বা সামাজিক। বইটাতে অমিতাভ নানাভাবে নিজের অস্তিত্বকে জাহির করেছে, অংশে অংশে বিরাজিত হয়ে। তর্ক আছে, ব্যঙ্গ আছে, ক্ষুরধার বক্তব্য আছে, নিরেট তথ্য আছে, আবার কবিতাও আছে। পড়া যাক এই অংশটি। এই শালা গাছ হ্যান্ডেল মারবে না? কত কত বছর হয়ে গেলে গাছের পর গাছ হয়,
ততদিন কি শালা পিয়াসী আত্মা হয়ে থাকবে? কিন্তু কই কই করে বলো তো? গাছে তো শালা হ্যান্ডেলই হ্যান্ডেল। আমার শালা জানার হেভি ইচ্ছে হচ্ছে। দুনকিতে থাকা জিপসির জেঠুটা বলে ওঠে, গান্ডু হ্যান্ডেল নয় ওদের প্যান্ডেল, প্যাডেল। গান্ডু ওদের হ্যান্ডেল নয় ওদের প্যাডেল। ফুলের কোলের থেকে পড়া প্যাডেল মারা শিখে যায় ননস্টপ, তক্তা হওয়া অবধি চালায় গাছ। এবারেই মাটিজ কথ্য ভাষার প্রয়োগ, স্ল্যাং, সে তো থাকেই, কিন্তু কিভাবে ব্যবহার করেছে, কোথা থেকে কোথায় চলে গেছে দেখুন, বিস্ময়, বিস্মিত বিস্ময়। এরকমভাবে স্বপন রায় আমাদের দেখাতে চেয়েছেন অমিতাভকে। অবসর ডানা পত্রিকার নাম, সম্ভবত 2009 সালের একটি পত্রিকা। সেখানে ভৌ ভৌ 1 এবং ভৌ ভৌ 2 নামকরণগুলি খেয়াল রাখতে হবে। ভৌ ভৌ 1, ভৌ ভৌ 2, এই দুটি শিরোনামে দুটি কবিতার অংশ রয়েছে। ভৌ ভৌ 1, মদের একটা মহানন্দ ছিল, ধুয়ে পুড়ে ও গধু, লগ্ন চরচরে, মহাভূত হচ্ছিল বদখতে, জনৈক গুন্ডা অগুন্ডা একটা বুদ্ধিতে যাচ্ছিল। কি বক্তব্য? বড় বধূর ফুরিয়ে যাওয়া সম্পর্কে, সময় দ্রিদিম, সব কিছু মুম্বউ হয়ে যায়। এখানে ভৌ ভৌ 1 কোথায় কিভাবে পেলেন পাঠক সেটা বুঝে নিন। বাক্য বিন্যাসগুলো দেখুন। মদের একটা মহানন্দ ছিল, মদের একটা মহানন্দ ছিল, মদ বিষয়টির, পদার্থটির একটি নিজস্ব মহানন্দ ছিল। ধুয়ে পুড়ে ও গধু, এখন এই যে গধু, গধূলি নয় বা অন্য কিছু নয়, গধু। গধু পরের লাইনে আছে লগ্ন চর চরে, তাহলে ধুয়ে পুড়ে ও গধু লগ্নে চর চরে, চর চরে, আবার চর চরে। যেভাবে পড়বেন সেভাবে অন্য কিছুকে কল্পনা করার অবকাশ খুঁজে পাবেন। জনৈক গুন্ডা অগুন্ডা একটা বুদ্ধিতে যাচ্ছিল। কি বক্তব্য? বরবধূর ফুরিয়ে যাওয়া সম্পর্কে, সময় দ্রিদিম, সব কিছু মুম্বউ হয়ে যায়। পরের অংশটাতে দেখি কি লিখছেন। দীর্ঘ লং গধু, এখানেও কিন্তু ওই গধু বলে পরের লাইনে লগ্ন শব্দটি আছে, অর্থাৎ গধু এবং লগ্ন, গধু লগ্ন, গধূলি লগ্ন, গধু লগ্ন, তাকে তিনি ভেঙে দিচ্ছেন, দিয়ে কিছু আমাদেরকে কিছু দেখতে, কিছু কল্পনা করতে, বা ভাঙা অংশ, ভাঙা টুকরো টুকরো অংশগুলোকে একত্রিত করে আবার নিজের মতো করে পড়ে নেবার অবকাশ দিচ্ছেন। দীর্ঘ লং গধু, লং কথাটা আছে ইংরেজি অক্ষরে LONG। গধু লগ্ন খরম পড়ে আছে, গধু লগ্ন খরম পড়ে আছে, গধূলি লগ্ন খরম পড়ে আছে, হতে পারে, আমি জানি না। রন্ধ্র খরম পড়ে আছে, লগ্ন খরম পড়ে আছে, রন্ধ্র খরম পড়ে আছে। এসো চন্দ্রদোষে পক্ষ, দক্ষ খতম চিৎপাত। ক্রিয়াবোর্ড গোলপোস্ট, মলিটার কি হলো? শত্রু উঠেছে গগনে, হাম্বা করছে হাহাকার, ঘাস ঘুম নেই চঞ্চল, বড় ছাতায় ছাতায় পল্লব। নতুন কবিতা পত্রিকার জানুয়ারি 2009-এ তিনি দেখো দক্ষিণ এই সিরিজে 4টে কবিতা লিখেছেন। আমরা পড়ার চেষ্টা করব, পড়তে হয়তো ঠিকমতো পারছি না, কিন্তু চেষ্টা করছি।
বোঝার চেষ্টা করছি, ছোঁবার চেষ্টা করছি, কল্পনা করার চেষ্টা করছি, বা নিজেকে আমি নিজে, পাঠক আমি নিজেকে ভেঙে ফেলবার বা নিজেকে বিড়ম্বিত করার সুযোগ পাচ্ছি, অবকাশ পাচ্ছি। দেখো দক্ষিণ 1। চাঁদের ভঙ্গিমায় তাকালে মনে হলো তুমি কি অনেক, কেবলই অনেক। মরে যাই পুরাতন জুড়ে কত ছায়া, পর্যাপ্ত কত হলো কাপড় কাচিতে কাচিতে। বধূ বেল লাউড, বধূ বেল লাউড কান্না, বধূ বেল লাউড কান্না, বধূ বেল লাউড কান্না, বধূ বেল লাউড কান্না। চিৎকার করে আগামী পোকায়, চিৎকার করে আগামী পোকায়, কান্না চিৎকার করে আগামী পোকায়। তাকে আদর করে দিও, অক্ষর করে দিও চন্দ্রগুপ্তের মহিমায়। সংলাপ নির্ভর করে বাতাসের গায়ে, সংখ্যা উষ্ণ করি এমন শর্ত আছড়ে করি আমি। এত মিলন আহারে উৎপাদন হয়েছে কুলকুচি, ভাবনা জুড়ে আছে পিঁড়ি আর দোলা শুধু। দেখো দক্ষিণ 2। কোলাকুলির প্রতিধ্বনি হয়ে দীর্ঘদিন আলিঙ্গনে তাঁতের গোলাপ। সবার হলুদ ভোলার ছিল, সবারই ছত্রছায়ায় পৌঁছে যাওয়ারও ছিল। মস্তান ফাঁক হয়ে গেল, যেন মুখ্যমন্ত্রী পরজন্মে হয়ে গেল দূরে দূরে। দূর হয়ে আছি, দু হাত দু পা গলিয়ে যে গলিপথ, যা খুশি লিখতে লিখতে বজ্র পাখি, যেখানে কলমে রেলিং ফুটেছে মৃদু মৃদু। লেখার, চিন্তা করার, ছবি আঁকার কতটা স্বাধীনতা নিচ্ছেন এইটা দেখতে হবে। ভালো কবিতা লেখার মোহ থেকে বেরিয়ে এসে, নতুন কবিতা লেখার মোহ থেকে বেরিয়ে এসে, খারাপ কবিতা লেখার, কবিতা না লিখতে পারার একটা পরীক্ষায় যেন তিনি বসেছেন। যেন তিনি কবিতা সংক্রান্ত এতকালের যাবতীয় লালিত যে ললিত কুসুমকলা স্বরূপ যে চিন্তাভাবনা, যে ধারণা, বিদগ্ধজনদের যে মানে নির্ধারিত যে চেহারা কবিতার শরীরের মধ্যে ছিল, সেটাকে কিভাবে তিনি ভাঙছেন। হয়তো কাজটা হচ্ছে না, হয়তো বা হচ্ছে, হয়তো বা হচ্ছে না, হয়তো পাঠক তৃপ্ত হচ্ছেন না, হয়তো বা হচ্ছেন, হয়তো পাঠক বিরক্ত হচ্ছেন, কিন্তু তথাপি নতুন কিছু করছেন। এখন এই নতুন কিছু করতে গেলে অনেক সময় নতুন কিছু করতে গেলে বিস্ফোরণের সম্ভাবনা থেকে যায়, ব্যর্থতার সম্ভাবনা তো থেকেই যায়। কোনো সাফল্য তো একদিনে আসে না। তাই নতুন কিছু করতে গেলে ব্যর্থতা এবং বিস্ফোরণের মুখোমুখি হতেই হয় যিনি নতুন কিছু করবেন তাকে, সেই সঙ্গে পাঠককেও। দেখো দক্ষিণ 3। উৎসাহ বজ্র বা তাঁবু হচ্ছেন বাবু। দ্রৌপদী হাড়ে হাড়ে, ফলে হাঁটতে পারি না দৈর্ঘ্যে। থমকালে কি অধঃপতন, নিশ্চিন্তের আগে এত শিক্ষা, তৈরি নেমে আসে নির্ভয়ে। উৎসাহ বজ্র বা তাঁবু হচ্ছেন বাবু। উৎসাহ, উৎসাহ ক্রিয়াপদটি নিজে নিজে বজ্র হচ্ছে বা তাঁবু হচ্ছে। দ্রৌপদী হাড়ে হাড়ে, দ্রৌপদী হাড়ে হাড়ে, দ্রৌপদী হাড়ে হাড়ে বজ্র হচ্ছেন বা হাঁটু তাঁবু হচ্ছেন, ফলে হাঁটতে পারি না দৈর্ঘ্যে। থমকালে কি অধঃপতন, নিশ্চিন্তের আগে এত শিক্ষা, তৈরি নেমে আসে নির্ভয়ে। দেখো দক্ষিণ 4। ওগো করো, নিবেদন করো, ব্ল্যাকবোর্ড করো, যাই করো শুধু ব্ল্যাকবোর্ড আলোকিত হয়। তোমরাও অজানায় জিজ্ঞাসা হয়ে যাই আমি। মুচকে যাওয়া ফুলের মতো হলুদ, সুতরাং মে মাসে সময় এলো না।
পরে একটা গ্যাপ দিয়ে, একটা স্পেস দিয়ে লিখছেন সরি ফর দ্য ইন্টারাপশন। তারপরে আবার স্পেস আছে, তারপর লিখছেন তোতলাবে, তোতলায়, তোতলানো টঙ্কার, শিহরণ বিস্মিত হলো আগামী বিলম্বে, আকাঠ চূড়ান্ত তুমি, মনের পথে পথে তুমি হয়েছ গুণধর, হারামজাদি ও হারামজাদা, পায়রা ও কুফল হয়েছে একে অপরের নিছকে ডুবে মরি, কুটুম্বে উড়ে যাই। এই যে নতুন কিছু লিখে চলা ননস্টপভাবে, ভাবুন না, আপনি ভেবে নিন না অর্থহীন লিখেছেন, প্রলাপ লিখেছেন কবি, যা ইচ্ছা ভাবুন না। কিন্তু আমাদের দুর্গাপুরের একজন নিম সাহিত্যিক একদিন লিখেছিলেন, একদিন বলেছিলেন কথা প্রসঙ্গে আমাদের, যে অর্থহীন কিছু এক নাগাড়ে বলে যাওয়াটাও খুব কঠিন কাজ, সম্ভব নয়। অর্থহীন তুমি কিছু বলতে পারবে না, অসংলগ্ন কথাবার্তাও তুমি বেশ কিছুক্ষণ বলতে পারবে না, যতক্ষণ তুমি পাগল না হচ্ছ, যতক্ষণ না তুমি প্রেমিক না হচ্ছ, ততক্ষণ তুমি অর্থহীন অসংলগ্ন কথাবার্তা বেশিক্ষণ চালিয়ে যেতে পারবে না। তাহলে এই যে আমরা যদি এই অমিতাভর এই লেখালেখিকে যদি অর্থহীন ভাবি, প্রলাপ ভাবি, অসংলগ্ন কথাবার্তা বলে ভাবি, তেমনটা ভাবলেও তেমনটাও কিন্তু খুব কঠিনতর কাজ, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এবং এই কাজ করে তিনি এত একটা বিস্তৃত পাঠক সমাজের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন, যে পাঠক সমাজের প্রতিক্রিয়া আমি একটু 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 করে বিভিন্ন ভিডিওগুলোর মধ্যে দেব, বা আপনারা যদি অমিতাভ সম্পর্কে ইন্টারেস্টেড হন তাহলে আপনারা এই বৈখরি ভাষ্যের এই সংখ্যাটি সংগ্রহ করতে পারেন। করলে আপনারা দেখতে পারেন যে একটা মধ্যবয়স স্পর্শ না করতে পারা যুবক, যার জীবনে প্রচুর সম্ভাবনা ছিল, যে শিক্ষাগত যোগ্যতায় চূড়ান্ত শিক্ষিত ছিল এবং প্রচুর গবেষণা, চিন্তা ভাবনা, লেখাপড়া, বিভিন্ন রকমের সামাজিক অসামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে গবেষিত করা, এসব কিছু করেছিল, করার পরেও এই ধরনের একটা লোক লেখার মধ্যে ঢুকে এইরকম স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন, লেখাকে অলিখিত করে তুলছেন, লেখাকে লেখার বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছেন। এটা তো কোনো মূর্খের কাজ হতে পারে না যে আমি না বুঝে করছি। তাহলে তিনি কি করতে চাইছেন, কেন করতে চাইছেন, তার সুফল কুফল কি হতে পারে, সেটা নিয়ে আমাদের চিন্তিত হবার অবকাশ থেকেই যায়। নমস্কার।